নমস্কার, গুড আফটারনুন স্টুডেন্টস। তো দেখো, আজকে তোমাদের বিজ্ঞান বিষয়ের টপিক কি রয়েছে। আজকে তোমাদের বিজ্ঞান বিষয়ের টপিক হচ্ছে সমুদ্রের নিচে জীবন, লাইফ আন্ডার দ্য সি। অর্থাৎ সমুদ্রের নিচেও যে একটা জীবন আছে, যেমন আমরা দেখতে পাচ্ছি আমাদের চারপাশে পশু পাখি গাছপালা রয়েছে, ঠিক তেমন সমুদ্রের নিচেও বা জলের নিচেও কিন্তু এক ধরনের জীবন রয়েছে, যেটা কিন্তু আমরা ওপর থেকে দেখতে পাই না। ঠিক আছে, তো সেই জীবনটা সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে, পড়বো। ওকে, তো এটাই হচ্ছে আজকে তোমাদের টপিক, সমুদ্রের নিচে জীবন, লাইফ আন্ডার দ্য সি। এরপর আমরা কি করব? এরপর আমরা একটা প্রথমেই উক্তি দেখে নেব। দেখি উক্তি তোমাদের জন্য কি রয়েছে। দেখো, উক্তিতে লেখা রয়েছে শিক্ষার শিকড় তেতো হলো, ফল কিন্তু মিষ্টি। ঠিক আছে, তো এর ইংরেজি ট্রান্সলেশন কি বলা যেতে পারে? এটার ইংরেজি বলা যেতে পারে, দ্য রুটস অফ এডুকেশন মে বি বিটার, বাট ইটস ফ্রুট আর সুইট। বুঝতে পেরেছো যে শিক্ষার শিকড় তেতো হলো, ফল কিন্তু মিষ্টি। তো এটা যদি আমরা একটু ব্যাখ্যা করে নিই তাহলে কি হবে, ব্যাখ্যাটা আমি বলছি। এই কথাটির অর্থ হলো, শিক্ষা অর্জনের পথ কষ্টকর হলেও তার ফল অত্যন্ত উপকারী ও সুখকর হয়। শিক্ষার শিকড় বলতে বোঝায় পড়াশোনার প্রাথমিক ধাপ, নিয়মিত পড়াশোনা করতে হবে নিয়মিত, কঠোর পরিশ্রম করা, সময় মেনে চলা, শৃঙ্খলা বজায় রাখা ইত্যাদি। তাহলে এইগুলো কিন্তু কি পড়াশোনার প্রাথমিক ধাপ। এই সময়ে অনেক কষ্ট সহ্য করতে হয়, খেলাধুলা কম করতে হয়, ইচ্ছা মতো সময় কাটানো যায় না, পরীক্ষার চাপ নিতে হয়, এগুলো অনেকের কাছে তেতো বা কষ্টকর মনে হয়। তাই বলা হয়েছে শিক্ষার শিকড় যেটা বা মূল যেটা, সেটা কিন্তু তেতো হয়ে থাকে, সরি, সেটা কিন্তু তেতো হয়ে থাকে। রাইট? ওকে, এরপর এটারই আমরা একটু ইংরেজি এক্সপ্লেনেশন, সরি, ইংরেজি এক্সপ্লেন করে নিই ইংরেজিটা। Okay. তো বলছে, দিস saying means that although the process of gaining education is difficult, its results are very beneficial and pleasant. The roots of education refer to the early stages of learning, regular study, hard work, discipline, and managing time properly. During this period, one has to face many difficulties. There is less time for play and entertainment, and students often feel pressure from studies and examinations. These experiences may seem bitter or painful. দেখো তারপর কি বলছে, তাহলে ইংরেজিটা বুঝতে পারলে আশা করছি। এরপর বলছে কিন্তু শিক্ষার ফল অত্যন্ত মিষ্টি। বলেছে না শেষের লাইনটা, ফল কিন্তু মিষ্টি। তো শিক্ষার ফল অত্যন্ত মিষ্টি। শিক্ষা মানুষকে জ্ঞানী করে, চরিত্র গঠন করে এবং সঠিক ভুলের পার্থক্য বুঝতে শেখায়, অর্থাৎ কোনটা ঠিক কোনটা ভুল সেটা বুঝতে শেখায়। শিক্ষার মাধ্যমে মানুষ ভালো চাকরি পায়, সমাজে সম্মান অর্জন করে এবং আত্মনির্ভরশীল হয়। একজন শিক্ষিত মানুষ নিজের পরিবার ও সমাজের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। অতএব বলা যায়, শিক্ষা শুরুটা যতই কঠিন হোক না কেন, ভবিষ্যতে তার সুফল এতটাই আনন্দদায়ক যে সেই কষ্ট মূল্যবান হয়ে ওঠে। তাই আমাদের ধৈর্য ও অধ্যবসায়ের সঙ্গে শিক্ষা অর্জন করা উচিত। ইংরেজিতে এটাকে কি বলবো একটু ট্রান্সলেট করে নিই। However, the fruits of education are sweet. Education makes a person knowledgeable, builds character, and helps distinguish between right and wrong. Through education, a person can get a good job, earn respect in society, and become self-reliant. An educated person also contributes positively to the development of the family and society. Therefore, it can be said that no matter how hard the beginning of education is, its long-term benefits are so rewarding that the initial struggles become worthwhile. Hence, everyone should pursue education with patience and perseverance. তাহলে বুঝতে পারলে যে এখানে এই ওই শিক্ষার শিকড় তেতো হলেও ফল কিন্তু মিষ্টি, এই উক্তিটির অর্থ কি, যেটা আমি ইংরেজিতেও তোমাদেরকে পড়ে শোনালাম এবং বাংলাতেও পড়ে শোনালাম। ঠিক আছে, তো এইটার উক্তিটি এত অব্দি ছিল।
এরপর তোমাদের আজকে একটা নতুন আমি জিনিস করাবো, যেটা হচ্ছে ডিকটেশন, শ্রুতি লিখন। সেটা আমি এই ক্লাসের একদম শেষে করাবো, ওয়ার্ড ওয়ালের শেষে। ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করি আমরা প্রত্যেকদিন, তার শেষে আমরা করাবো, মানে আমি করাবো তোমাদের ডিকটেশন বা শ্রুতি লিখন। অর্থাৎ আমি 5 থেকে 6টা ওয়ার্ড তোমাদেরকে বলবো, ইংরেজিতে বলবো, বাংলাতে বলবো। ঠিক আছে? যারা বাংলাতে পারবে তারা বাংলাতে লিখবে, যারা ইংরেজিতে পারবে তারা ইংরেজিতে লিখবে। ঠিক আছে? তো সেটা হচ্ছে ডিকটেশন, সেটা হবে এবং কেমন ভাবে তোমাদের লিখতে হবে সেটাও আমি শেষে তোমাদের বুঝিয়ে দেবো। কিন্তু আগে থেকে বলে রাখলাম যে তোমরা সবাই এখন আপাতত একটা খাতা এবং পেন নিয়ে বসবে। যখন আমি ডিকটেশনটা শুরু করব তখনই যেন তোমরা সেটা তাড়াতাড়ি শুরু করতে পারো। ঠিক আছে? আমি তোমাদের একটা করে ওয়ার্ড বলবো ক্লাসের শেষে, এখন না, এই ক্লাসটা করব। এবং এটা মনে রাখ, এটা খেয়াল রাখবে যে এই ক্লাসের যে টপিক আমাদের সমুদ্রের নিচে জীবন, সেই সম্পর্কে কিন্তু ডিকটেশনটা বা শ্রুতি লিখন গুলো কিন্তু থাকবে। ওকে, চলো শুরু করে নি তাহলে আমাদের আজকে ক্লাস। তো ক্লাসে কি লেখা রয়েছে আমাদের দেখো, প্রেজেন্টেশন আমি শেয়ার করেছি, স্ক্রিন শেয়ার করেছি, যেখানে লেখা রয়েছে সমুদ্রের নিচে জীবন। ঠিক আছে? এটা হচ্ছে আজকে টপিক, লাইফ আন্ডার দ্য সি। দেখি নেক্সট পেজে কি রয়েছে। ভূমিকা, ভূমিকা কি রয়েছে না, সমুদ্র পৃথিবীর 71% অংশ জুড়ে বিস্তৃত। সমুদ্রের নিচে বিভিন্ন ধরনের প্রাণী ও উদ্ভিদ বাস করে। এটাই বলছে যে সমুদ্র পৃথিবীর প্রায় 71% অংশ জুড়ে বিস্তৃত। পৃথিবীর বলো না 3 ভাগ জল, 1 ভাগ স্থল। ঠিক আছে? তো এই যে 71%, এই যে 71%, সমুদ্র পৃথিবীর প্রায় 71% অংশ জুড়ে বিস্তৃত এবং সমুদ্রের নিচে অসংখ্য প্রাণী ও উদ্ভিদের বাসস্থান রয়েছে। যার মধ্যে আলো, তাপমাত্রা ও চাপের পার্থক্যের কারণে সমুদ্রের নিচে জীবন খুবই বৈচিত্র্যময়। ঠিক আছে? তো সমুদ্রের নিচে কি যেতে পারে না, আলো ঠিকঠাক ভাবে পৌঁছাতে পারে না, তাপমাত্রা পৌঁছাতে পারে না, এবং চাপের বিভিন্ন রকম চাপ রয়েছে, চাপের পার্থক্যের কারণে সেখানকার জীবন, ঠিক আছে, কিন্তু বৈচিত্র্যময়, অর্থাৎ বিভিন্ন রকম। তো সেটা সম্বন্ধে আমরা আস্তে আস্তে পড়বো। নেক্সট পেজে দেখে নি কি রয়েছে। সমুদ্রের স্তর, সমুদ্রকে সাধারণত 3টে স্তরে এখানে ভাগ করা হয়েছে গভীরতার ভিত্তিতে। কিসের ভিত্তিতে না, গভীরতার ভিত্তিতে সমুদ্রের 3টি স্তরকে ভাগ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে সূর্যালোক স্তর, সানলাইট জোন। সূর্যালোক স্তর গভীরতা কত, এর গভীরতা হচ্ছে 0 থেকে 200 মিটার। 0 থেকে 200 মিটারের মধ্যে কি রয়েছে না, যে স্তরটা রয়েছে 0 থেকে 200 মিটার, সেটাকে বলা হচ্ছে সূর্যালোক স্তর বা সানলাইট জোন। সেখানে পর্যাপ্ত সূর্যালোক থাকে, অর্থাৎ সেখানে সূর্যের আলো এই 0 থেকে 200 মিটারের মধ্যে পৌঁছাতে পারে বলে একে সূর্যালোক স্তর স্তর বলা হয় বা সানলাইট জোন বলা হয়ে থাকে। আর কি বলছে এখানে, কারা কারা বসবাস করে দেখো। ফাইটোপ্ল্যাঙ্কটন, ফাইটোপ্ল্যাঙ্কটন এরা বাস করে, মাছ বাস করে, ডলফিন বাস করে, তিমি ইত্যাদি কিন্তু দেখা যায় এই স্তরটাতে। এই স্তরটাতে কাকে কাকে দেখা যায়, ফাইটোপ্ল্যাঙ্কটন, মাছ, ডলফিন, তিমি ইত্যাদিদের দেখা যায় এই স্তরটাতে, সূর্যালোক স্তরে। ভালো করে মনে রাখবে, এখান থেকে ওয়ার্ড বল অ্যাক্টিভিটিতে আমি প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করব। 2 নম্বর বলছে অন্ধকার স্তর বা টুইলাইট জোন। অন্ধকার স্তর গভীরতা কত, 200 থেকে 1000 মিটার। তো 0 থেকে 200 অব্দি ছিল সূর্যালোক স্তর, এবং 200 থেকে 1000 মিটার হচ্ছে অন্ধকার স্তর। এখানে কি হয়, খুব কম আলো থাকে এই অংশটাতে। সূর্যের আলো প্রায় পৌঁছাতে পারে না, বলাই যেতে পারে যে পৌঁছাই না সূর্যের আলো, তাই খুব কম আলো থাকে এই জায়গাটাতে। এখানে কোন কোন প্রাণীরা থাকে বা জীবরা থাকে, একটা হচ্ছে স্কুইড, জেলিফিশ, গভীর সমুদ্রের মাছ। এরা এই স্তরটাতে বসবাস করে থাকে। কে কে, স্কুইড, জেলিফিশ, গভীর সমুদ্রের মাছ। হলো, 2টো স্তর হয়ে গেল। 3 নম্বর হচ্ছে গভীর অন্ধকার স্তর। তাহলে গভীর অন্ধকার স্তরে কি না, গভীর অন্ধকার স্তর হচ্ছে ডিপ ওসিয়ান জোন। গভীর অন্ধকার স্তর গভীরতা 1000 মিটারের বেশি, অর্থাৎ 1000 মিটারের বেশি নিচের দিকে সমুদ্রে গেলে যে স্তরটা পাওয়া যায় সেটাকে বলছে
1000 মিটার বলতে 1 কিলোমিটার, অর্থাৎ সমুদ্র থেকে, সমুদ্রের উপরিতল থেকে 1 কিলোমিটার নিচে গেলে যে স্তরটা পাওয়া যায় তাকে বলছে গভীর অন্ধকার স্তর বা ডিপ ওশিয়ান জোন। ঠিক আছে। তো এখানে গভীরতা 1000 মিটারের বেশি হয়ে থাকে, অর্থাৎ 1000 মিটারের যত নিচে যাব সেটা হচ্ছে গভীর অন্ধকার স্তর। সেখানে সম্পূর্ণ অন্ধকার ও প্রচন্ড চাপ থাকে। ঠিক আছে। প্রচুর পরিমাণে চাপ থাকে এবং সম্পূর্ণ অন্ধকার থাকে, কোনো আলোর চিহ্ন দেখতে পাবে না। এবং অদ্ভুত আকৃতির প্রাণী বাস করে, বিভিন্ন ধরনের অদ্ভুত আকৃতির প্রাণী সেইখানটাতে বাস করে। কারণ কি? কারণ হচ্ছে সাধারণ যে মাছ, প্রাণী, জেলিফিশ যারা থাকে তারা কিন্তু এই চাপ সহ্য করতে পারে না। সেই কারণে এই অদ্ভুত আকৃতির প্রাণীরা কিন্তু এইখানে বসবাস করে থাকে। তাদের যে দৈহিক গঠন সেগুলো কিন্তু অন্যান্য প্রাণী বা মাছেদের থেকে কিন্তু আলাদা হয়ে থাকে। ঠিক আছে। ওকে, নেক্সট পেজে দেখিনি কি রয়েছে। সমুদ্রের প্রাণী। তাহলে সমুদ্রের প্রাণী এবারে জানবো। ঠিক আছে, সমুদ্রের প্রাণী, সমুদ্রের প্রাণীগুলো সম্পর্কে জানবো, কি কি প্রাণী থাকে, কোন স্তরে কি থাকে একটু বলে দিলাম। সেখান থেকে এরপর সমুদ্রের প্রাণী সম্পর্কে জানবো। 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মাছ, সমুদ্রে তো মাছ থাকবেই। ঠিক আছে। কি 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 মাছ থাকে? হাঙর, যেটাকে, তারপরে টুনা, সোনালী মাছ ইত্যাদি মাছ কিন্তু আমরা দেখতে পেয়ে থাকি সমুদ্রে। এরা কি করে? এরা ফুলকা দিয়ে শ্বাস নেয়। এরা ফুলকা দিয়ে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে। 2 নম্বর হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। মানুষ যেমন একটা স্তন্যপায়ী প্রাণী, ঠিক আছে, তো সেরকম সমুদ্রেও স্তন্যপায়ী প্রাণী আছে। যেমন তিমি, ডলফিন, এরা হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। এরা ফুসফুস দিয়ে শ্বাস নেয়, শ্বাস প্রশ্বাস নেয় কিসের সাহায্যে? ফুসফুস দিয়ে, তাই এরা। ওকে, এরপর তাহলে স্তন্যপায়ী প্রাণী। তো স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে কি রয়েছে? তিমি, ডলফিন, এরা ফুসফুস দিয়ে শ্বাস প্রশ্বাস নেয়। ঠিক আছে। ওকে, ভেরি গুড। এরপর আর এক ধরনের প্রাণীর কথা বলছে যারা সমুদ্রে বাস করে। তারা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী, যাদের মেরুদণ্ড নেই, হাড় হাড় নেই, কাঁটা নেই তাদের। যেমন অক্টোপাস, অক্টোপাস তোমরা দেখেছো বা শুনে থাকবে। কাঁকড়া, জেলিফিশ, এরা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। অনেকের দেহ নরম ও নমনীয় হয়ে থাকে। এদের মধ্যে অনেকে, বেশিরভাগেরই শরীর কেমন হয়? নরম হয় এবং নমনীয় হয়, তাই এ হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। তাহলে বুঝতে পারলে সমুদ্রে কি কি ধরনের প্রাণী থাকে। ভেরি গুড। এরপর নেক্সট পেজে রয়েছে সমুদ্রের উদ্ভিদ। কি কি উদ্ভিদ থাকে সমুদ্রে? ফাইটোপ্ল্যাঙ্কটন। খাদ্য শৃঙ্খলের মূল ভিত্তি হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন, এক ধরনের উদ্ভিদ যাকে ছোট ছোট মাছরা খেয়ে কিন্তু বেঁচে থাকে, ফাইটোপ্ল্যাঙ্কটন। তারপরে থাকে সমুদ্র শৈবাল, অক্সিজেনের উৎপাদন করে। এই শৈবাল কি করে থাকে না, অক্সিজেনের দরকার হয় না, যারা যারা যেসব প্রাণীরা, জীবরা সমুদ্রে বসবাস করছে তাদের জন্য তো কিসের? অক্সিজেনের প্রয়োজন হয়। তো তাদের অক্সিজেনের যোগান কে দেয়? এই সমুদ্র শৈবাল। ঠিক আছে, অক্সিজেনের উৎপাদন করে। আর একটা রয়েছে সি গ্রাস। সি গ্রাস কি করে? সি গ্রাস হচ্ছে মাছের আশ্রয় স্থল, অর্থাৎ এই সি গ্রাস এ মাছেরা আশ্রয় নেয়। বুঝতে পারলে? তাহলে সমুদ্রের উদ্ভিদ এই কটা। নেক্সট পেজে রয়েছে দেখো প্রবাল প্রাচীর। প্রবাল প্রাচীর জিনিসটা কি না, প্রবাল প্রাচীর বলছে সমুদ্রের বর্ষা বন বলা হয়। প্রবাল প্রাচীরকে সমুদ্রের বর্ষা বন বলা হয়ে থাকে। অসংখ্য প্রাণীর বাসস্থান। এখানে এই প্রবাল প্রাচীরেও প্রচুর অসংখ্য প্রাণী কিন্তু বসবাস করে, জীবিত প্রবাল দ্বারা গঠিত হয়। তাহলে প্রবাল এক ধরনের কিন্তু নিজে একটা জীব, যেটা জীবিত এক ধরনের প্রবাল, সেই দিয়ে গঠিত হয় প্রবাল প্রাচীর, এবং সেখানে কিন্তু অসংখ্য প্রাণীরা বসবাস করে প্রবাল প্রাচীরে। বুঝতে পারলে প্রবাল প্রাচীর কি। ওকে। এরপর খাদ্য শৃঙ্খল। খাদ্য শৃঙ্খল তোমরা জানো যে কে কাকে খেয়ে বেঁচে থাকে, সেটাই হচ্ছে
খাদ্য শৃঙ্খল, যেমন ফাইটোপ্ল্যাঙ্কটন, এখানে দেওয়া হয়েছে স্ক্রিন শেয়ারে তোমরা দেখতে পাচ্ছ ফাইটোপ্ল্যাঙ্কটন। তো ফাইটোপ্ল্যাঙ্কটন কে খেয়ে কে বেঁচে থাকে? না ছোট মাছেরা ফাইটোপ্ল্যাঙ্কটনকে খেয়ে বেঁচে থাকে। এবং ছোট মাছেদের খেয়ে কে বেঁচে থাকে? বড় মাছেরা বেঁচে থাকে ছোট মাছেদের খেয়ে, এবং বড় মাছেদের খেয়ে কে বেঁচে থাকে? হাঙর। তো এইভাবে কিন্তু একটা খাদ্য শৃঙ্খল সমুদ্রের নিচেও কিন্তু গড়ে উঠেছে, যার ফলে কিন্তু একে অপরকে খেয়ে তারা বেঁচে রয়েছে। ওকে, ভেরি গুড। এবার নেক্সট পেজ দেখে নি কি রয়েছে। সমস্যা, অর্থাৎ সমুদ্রের নিচে যে জীবন আছে তাদের কি কি সমস্যা রয়েছে, মানে আমরা করছি বা কিভাবে সমস্যা হচ্ছে তাদের, সেগুলো এখানে বলা হয়েছে। সমুদ্র দূষণ, সমুদ্রে প্রচুর পরিমাণে দূষণ হচ্ছে, যার ফলে কি হচ্ছে? এই জীবগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে। প্লাস্টিক বর্জ্য, আমরা প্রচুর পরিমাণে সমুদ্রে প্লাস্টিক বর্জ্য ফেলে থাকি, তাই কিন্তু সেখানেও দূষণ হচ্ছে। অতিরিক্ত মাছ ধরা, অতিরিক্ত সমুদ্রে মাছ ধরার জন্য কিন্তু মাছের পরিমাণ কমে যাচ্ছে এবং খাদ্য শৃঙ্খলটা নষ্ট হচ্ছে। জলবায়ু পরিবর্তন, এবং কি হচ্ছে? জলবায়ু পরিবর্তন হচ্ছে। তাহলে সমস্যাগুলো বুঝতে পারলে? ভেরি গুড। নেক্সট চলে যাই আমরা। সংরক্ষণ কিভাবে করব? সংরক্ষণ কিভাবে করব? সমুদ্র সংরক্ষণের গুরুত্ব বা উপায়। সমুদ্র রক্ষা মানেই পৃথিবী রক্ষা। পৃথিবীর 71% যদি সমুদ্রই হয়, তাহলে সমুদ্রকে তো রক্ষা করতেই হবে, তাই না? পৃথিবীটার 1/3 হচ্ছে কি সমুদ্র। তাহলে সেখানে কি করতে হবে? সরি, 1/3 বলছি, 3%, 3 ভাগ, মানে হচ্ছে 71% হচ্ছে সমুদ্র পৃথিবীটার। তাহলে তাকে তো রক্ষা করতেই হবে, সেটাই বলছে। তাহলে সমুদ্র সংরক্ষণের গুরুত্ব কি? না অক্সিজেনের উৎস। ঠিক আছে, যে সমুদ্র সংরক্ষণের গুরুত্ব কি, অর্থাৎ সমুদ্রকে সংরক্ষণ করলে আমাদের কি কি উপকার হবে? 1 নম্বর, অক্সিজেনের উৎস পাওয়া যাবে। 2 নম্বর, খাদ্যের যোগান পাওয়া যাবে, যেমন মাছ, যেসব মাছ খাওয়া যায় সেসব মাছ পাওয়া যাবে। ঠিক আছে, জলবায়ু নিয়ন্ত্রণ, সমুদ্র কিন্তু জলবায়ুকে নিয়ন্ত্রণ করে থাকছে। ঠিক আছে, এবং জীব বৈচিত্র্য রক্ষা, সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে জীব বৈচিত্র্য রক্ষা, যে আমরা জানলাম যে ব্যাপারে যে জীবন আছে সমুদ্রের নিচেও, তো সেখানে কিন্তু কি না জীব বৈচিত্র্য রক্ষা পাবে। ওকে, ওকে, তাহলে এবারে ধন্যবাদ, থ্যাংক ইউ। এই টপিকটা কিন্তু এতটা অবধি ছিল। বুঝতে পেরেছো? আশা করছি তোমরা বুঝতে পারলে যে সমুদ্রের নিচে জীবনে কি কি রয়েছে। ঠিক আছে, সেখানে কারা কারা বাস করছে, কেমন ভাবে বাস করছে, একে অপরের সাথে কিভাবে নির্ভর করে বেঁচে আছে, সেগুলো কিন্তু জানতে পারলে, এবং কি কি সমস্যা হচ্ছে, এবং কি এবং সংরক্ষণ করলে, সমুদ্রকে সংরক্ষণ করলে কি কি উপকার হবে, সেগুলো তোমরা জানতে পারলে। এরপর আমরা একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নেব, তারপর আমরা ডিকটেশনে চলে যাব। তাহলে প্রথমেই আমরা করে নিই ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি। এখানে টোটাল 8টা প্রশ্ন আছে, যে প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে দিতে হবে। এবং সেই প্রশ্নটা কিসের উপর আছে? দেখো লেখা আছে সমুদ্রের নিচে জীবন, লাইফ আন্ডার দা সি, অর্থাৎ এই বিষয়ে কিন্তু আছে, যে বিষয়ে তোমরা এখনই পড়াশোনা করলে, ক্লাসটা করলে সেই বিষয়ে। দেখো স্টার্ট করি। দেখো, আমি আজকে সমুদ্রের নিচে জীবন পড়াচ্ছি, তাই ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটিতেও দেখতে হবে যে মাছেরা ঘোরাঘুরি করছে, তাই না? তাহলে এখান থেকে বুঝতে পারছো যে সমুদ্রের নিচে মাছেরা ঘোরাঘুরি করছে, তাহলে একটা জীবন আছে, এবং বিভিন্ন ধরনের উদ্ভিদ দেখতে পাচ্ছো সেখানে রয়েছে। কতটাই সুন্দর, তাই না? ওকে, 1 নম্বর প্রশ্ন বলছে, দেখো কি বলছে, সমুদ্র পৃথিবীর কত শতাংশ অংশ জুড়ে রয়েছে? হোয়াট পার্সেন্টেজ অফ দ্য আর্থ ইজ কভার্ড বাই ওশিয়ান? অপশন এ 50%, অপশন বি 71%। বলো দেখি, সমুদ্র পৃথিবীর কত শতাংশ অংশ জুড়ে রয়েছে? হোয়াট পার্সেন্টেজ অফ দ্য আর্থ ইজ কভার্ড বাই ওশিয়ান? উত্তর হচ্ছে 71%। একদম ঠিক। নেক্সট প্রশ্ন রয়েছে, কোন স্তরে সূর্যের আলো পৌঁছায়? ইন হুইচ ওশিয়ান জোন ডাজ সানলাইট রিচ? অপশন এ
সূর্যালোক স্তর, সানলাইট জোন, গভীর অন্ধকার স্তর, ডিপ ওশিয়ান জোন। বলতো কোন স্তরে সূর্যের আলো পৌঁছায়? উত্তর হচ্ছে অপশন এ, সূর্যালোক স্তর বা সানলাইট জোন। ঠিক হয়ে গেছে। নেক্সট প্রশ্ন দেখে নি। 3 নম্বর প্রশ্ন, সমুদ্রের খাদ্য শৃঙ্খলের ভিত্তি কি, মূল ভিত্তি কি? হোয়াট ইজ দ্য বেস অফ দ্য মারিন ফুড চেন? অপশন এ, ফাইটোপ্ল্যাঙ্কটন। অপশন বি, বড় মাছ, বিগ ফিশ। কোনটা সমুদ্রের খাদ্য শৃঙ্খলের মূল ভিত্তি, অর্থাৎ একদম প্রথম শুরু কোনটা? উত্তর হচ্ছে অপশন এ, ফাইটো প্লাঙ্কটন। একদম ঠিক। নেক্সট প্রশ্ন দেখিনি তোমাদের জন্য, নিচের কোনটি সমুদ্রের স্তন্যপায়ী প্রাণী? হুইচ অফ দ্য ফলোইং ইজ এ মারিন মামাল? অপশন এ, হাঙর, শার্ক, নাকি অপশন বি, ডলফিন? নিচের কোনটি সমুদ্রের স্তন্যপায়ী প্রাণী? উত্তর হচ্ছে অপশন বি, ডলফিন। দেখো, একদম ঠিক। 5 নম্বর প্রশ্ন আমরা দেখে নিই কি রয়েছে। 5 নম্বর প্রশ্ন তো রয়েছে, প্রবাল প্রাচীরকে কি বলা হয়? কোরাল রিপস আর নোন অ্যাজ ড্যাশ। অপশন এ, সমুদ্রের মরুভূমি, ডেজার্ট অফ দ্য সি। অপশন বি, সমুদ্রের বর্ষাবন, রেন ফরেস্ট অফ দ্য সি। বলো তো প্রবাল প্রাচীরকে কি বলা হয়? অপশন এ নাকি অপশন বি? উত্তর হচ্ছে অপশন বি, সমুদ্রের বর্ষাবন, বর্ষাবন, রেন ফরেস্ট অফ দ্য সি। একদম ঠিক। 6 নম্বর প্রশ্ন দেখিনি কি রয়েছে। 6 নম্বর প্রশ্ন তো রয়েছে, মাছ কোন অঙ্গ দিয়ে শ্বাস নেয়? ফিশ ব্রেথ থ্রু ড্যাশ। অপশন এ, ফুলকা, গিলস। অপশন বি, ত্বক, স্কিন। মাছ কিসের সাহায্যে শ্বাস প্রশ্বাস নেয়? উত্তর হচ্ছে মাছ ফুলকার সাহায্যে শ্বাস প্রশ্বাস নেয়। দেখো, একদম সঠিক। পরের প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সমুদ্র দূষণের প্রধান কারণ? হুইচ ইজ এ মেজর কজ অফ ওশিয়ান পলিউশন? অপশন এ, প্লাস্টিক বর্জ্য। অপশন বি, বৃষ্টি, রেন, নাকি প্লাস্টিক ওয়েস্ট? কোনটা অপশন এ নাকি অপশন বি, কোনটি সমুদ্র দূষণের প্রধান কারণ? উত্তর হচ্ছে অপশন এ, প্লাস্টিক বর্জ্য। তোমাদের শেষ প্রশ্ন অর্থাৎ 8 নম্বর প্রশ্নটা দেখে নি কি রয়েছে, সি গ্রাস এর প্রধান ভূমিকা কি? হোয়াট ইজ দ্য মেন রোল অফ সি গ্রাস? অপশন এ, জল দূষণ করা, ওয়াটার পলিউশন। অপশন বি, মাছের আশ্রয়স্থল তৈরি করা, ক্রিয়েটিং এ ফিশ স্যাংচুয়ারি। বলো তো অপশন এ নাকি অপশন বি, সি গ্রাসের প্রধান ভূমিকা কি? উত্তর হচ্ছে অপশন বি, মাছের আশ্রয়স্থল তৈরি করা, ক্রিয়েটিং এ ফিশ স্যাংচুয়ারি, স্যাংচুয়ারি। দেখি, একদম ঠিক। চলো, এরপর আমাদের গেম কমপ্লিট। এরপর আমরা, দেখো গেম কমপ্লিট, 8টার মধ্যে তোমরা 8টাই ঠিক দিয়েছো। উত্তরগুলো একটু দেখে নাও। একেরটাও ঠিক, দুয়েরটা ঠিক, তিনেরটা ঠিক, দেখো চারেরটাও ঠিক, পাঁচেরটাও ঠিক, ছয়েরটা ঠিক, সাতেরটা, আটেরটা। প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা ঠিক দিয়েছো। তেমন তোমরা ভালো করে ক্লাস করেছো। ভেরি গুড। এরপর আমি তোমাদের কি বলেছিলাম, একটা নতুন জিনিস করাবো। সেই নতুন জিনিসটা কি? ডিকটেশন। ঠিক আছে, যেটাকে কি বলবো, বলছে ডিকটেশন, বা বাংলায় বলে শ্রুতিলেখন। অর্থাৎ আমি তোমাদেরকে ওয়ার্ড বলবো, সেগুলোকে ইংরেজিতে এবং বাংলাতে সেগুলোকে তোমাদেরকে শুনে শুনে লিখতে হবে তোমাদের খাতায় খাতায়। তো প্রথমে কি করতে হবে, আমি পরপর বলছি, শুনে নাও। প্রথমেই একটা নোটবুক নেবে বা খাতা নেবে, পেন নেবে, দিয়ে প্রথমেই এইভাবে তোমাদের নামটা লিখবে। খাতার খাতায় প্রথমেই উপরের দিকে এই নাম লিখবে, নেম। দিয়ে আমি যেমন আমার নাম লিখেছি সঞ্জয় ঠাকুর, সেরকম
তোমরা তোমাদের নিজের নাম লিখবে, আমার নাম লিখে দিও না আবার, নিজের নাম লিখবে। ওকে, হয়ে গেল নিজের নাম লেখা, লিখে নাও ফটাফট তাড়াতাড়ি। ওকে, তারপর দেখো কি রয়েছে, তারপর দিয়েছি রোল নাম্বার। রোল নাম্বার, রোল নাম্বার লিখতে হবে, অর্থাৎ তোমাদের স্কুলে, তোমাদের ক্লাসে যে প্রত্যেকদিন তোমাদের নাম প্রেজেন্ট হয়, ঠিক আছে, সেখানে তোমার যেটা রোল নাম্বার, যেমন আমি একটা লিখে রেখেছি 21, কারো 21 হতে পারে, কারো শুধু 1 হতে পারে, কারো 2 হতে পারে, কারো 12 হতে পারে, কারো 100 হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো সেই রোল নাম্বারটা কিন্তু লিখবে, 21 লিখে দেবে না। এটা এক্সাম্পলের জন্য আমি তোমাদের এখানে দেখিয়েছি। তোমাদের নিজের নিজের যে রোল নাম্বার, সেই রোল নাম্বারটা তোমরা এখানে লিখবে, যে রোল নাম্বার ধরে তোমাদের প্রত্যেকদিন ক্লাসে নাম প্রেজেন্ট হয়। তোমাদের নিজের নাম লিখলে, রোল নাম্বার লিখলে, হয়ে গেল। 3 নম্বর লিখবে গ্রেড, অর্থাৎ তোমরা কোন ক্লাসে পড়ো। যেমন আজকে ক্লাস 8-এ পড়ো, এবং তার সাথে লিখবে কোন সেকশনে পড়ো, অর্থাৎ এ সেকশন, বি সেকশন, সি সেকশন, যদি তোমাদের সেকশন ভাগ করা হয়ে থাকে, তাহলে সেই সেকশন লিখবে 8A বা 8B বা 8C, এরকম করে। যদি সেকশন না থাকে কোনো অসুবিধা নেই, লেখার দরকার নেই, শুধু গ্রেড 8 বা গ্রেড 7 বা গ্রেড 6, যেরকম আজকে তোমরা গ্রেড 8, ঠিক আছে, 8-এ ক্লাস করছো, তার মানে এই গ্রেড 8 লিখতে হবে। ওকে, এই তিনটে বুঝতে পারলে, বোঝা হয়ে গেল। এরপর কি করতে হবে, এরপর তোমাদেরকে খাতার ঠিক নিচে এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 করে, এরকম করে সিরিয়াল নাম্বার লিখে নিতে হবে। কারণ কি, কারণ এরপর আমি একটা করে বাংলা এবং সেটারই ইংরাজি, ঠিক আছে, অর্থাৎ ইংরাজিতে বলবো এবং বাংলাতে বলবো, ঠিক আছে, ইংরাজি বলবো আর ওটারই বাংলা অর্থ আমি বলবো। যারা বাংলায় লিখতে পারবে তারা বাংলায় লিখবে, যারা ইংরেজিতে লিখতে পারবে তারা ইংরেজিতে লিখবে। কিন্তু এমন নয় একটা বাংলাতে একটা ইংরেজিতে লিখলে, এরকম নয়। যে বাংলায় লিখবে সে প্রত্যেকটা বাংলাতে লিখবে, যে ইংরেজিতে লিখবে সে প্রত্যেকটা ইংরেজিতে লিখবে। আমি প্রত্যেকটা ওয়ার্ড 3 বার করে বলবো, 3 বারের বেশি আমি বলবো না, 3 বার করে বলবো। তোমরা 3 বার ভালো করে শুনবে এবং লিখবে। তো চলো স্টার্ট করে নিই, কিভাবে লিখবে সেটা বলে দিই একবার। যেমন এখানে লেখা আছে নাম্বার, আমি বলবো নাম্বার 1 লেখো, এটা তোমরা নাম্বার 1 এর পাশে লিখলে। আবার নাম্বার 2 বলবো, নাম্বার 2 এর পাশে লিখলে। নাম্বার 3 বলবো, নাম্বার 3 পাশে লিখবে। এইভাবে আজকে আমি টোটাল 5টা তোমাদের লিখতে দেব, ঠিক আছে। এবং সেইগুলো লেখা হয়ে গেলে কি করবে, সেইগুলো লেখা হয়ে গেলে তোমাদের যে স্কুলের তোমাদের যে টিচার আছে, ঠিক আছে, কোঅর্ডিনেটর আছে, তাকে বলবে আমাদের গ্রুপে, ঠিক আছে, পাঠিয়ে দিতে, হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই তোমাদের নোট বুক বা খাতাটার ফটো তুলে, ডিকটেশন যেখানে লিখেছো তার ফটো তুলে গ্রুপে পাঠিয়ে দিতে। ওকে, ওকে, চলো তাহলে 1 নম্বর লেখো, বাংলায় বলছি সমুদ্র, ইংরেজিতেই যার অর্থ হচ্ছে ওশিয়ান। ওশিয়ান, সমুদ্র, ইংরেজিতে ওশিয়ান, লেখো, লেখার চেষ্টা করো। এটা 1 নম্বর, 1 নম্বর হচ্ছে সমুদ্র, ওশিয়ান। 3 বার বলে দিয়েছি। ওকে, এরপর 2 নম্বর, 2 নম্বর হচ্ছে প্রবাল, ইংরেজিতে কোরাল। প্রবাল, ইংরেজিতে কোরাল, বাংলায় প্রবাল, ইংরেজিতে কোরাল। আশা করছি লেখা হয়ে গেছে। 3 নম্বর, 3 নম্বর হচ্ছে বাংলায় প্ল্যাংটন, ইংরেজিতে প্ল্যাংটন, বাংলায়ও প্ল্যাংটন, ইংরেজিতেও প্ল্যাংটন। খুব সহজ, আশা করছি 3 নম্বর হয়ে গেছে। 4 নম্বর লেখো, 4 নম্বর হচ্ছে জলজ প্রাণী। জলজ প্রাণী, বাংলায় জলজ প্রাণী, ইংলিশে বলছি শোনো, অ্যাকুয়াটিক অ্যানিমেলস। অ্যাকুয়াটিক অ্যানিমেলস, অ্যাকুয়াটিক অ্যানিমেলস, এটা ছিল 4 নম্বর।
আশা করছি হয়ে গেছে। 5 নম্বর শেষ ডিকটেশন তোমাদের জন্য আজকের। বাংলায় হচ্ছে জীব বৈচিত্র্য, জীব বৈচিত্র্য, জীব বৈচিত্র্য। ইংরেজিতে হচ্ছে বায়োডাইভার্সিটি, ইংরেজিতে হচ্ছে বায়োডাইভার্সিটি, বায়োডাইভার্সিটি। তো আশা করছি তোমরা 5টা ডিকটেশন লিখে ফেলেছো, এবং যেটা লিখেছো সেটা তোমাদের কোঅর্ডিনেটর যিনি আছেন, টিচার যিনি আছেন, তাকে বলবেন, তাকে বলবে যে সেটার তোমাদের ওই ফটোগুলো তুলে তোমাদের খাতার বা নোটবুকের ফটো তুলে যেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেন। ওকে, খুব সুন্দর, খুব সুন্দর ক্লাস করেছো। থ্যাংক ইউ। আজকের ক্লাস এতটাই অবধি। জয় বিদ্যা শক্তি, জয় ভারত, জয় হিন্দ।